সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় করোনার চিকিৎসা ও প্রতিকার। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা প্রফেসর ডাক্তার মুজাহিরুল হক, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এবং আলোচনার শুরুতেই আমি প্রফেসর ডাক্তার মুজাহিরুল হক আপনার কাছে যেতে চাই। আমাদের করোনার চিকিৎসা নিয়ে অনেক কথা আছে যে এখানে সাধারণ নাগরিক যারা তারা চিকিৎসা সেবা থেকে অনেক সময় বঞ্চিত হচ্ছেন এবং তাদের এতটাই করুণ অবস্থা থাকে যে যখন কেউ আক্রান্ত হন বা এই ধরনের রোগী হাসপাতালে যান, ডাক্তারদের যেমন দেখা পান না, তেমনি অনেক হাসপাতালও তাদের ভর্তি নিতে চায় না। এই যে চিকিৎসার যে গতি একটা, আর একটা হলো যে আমাদের যে শনাক্তকরণের যে ধীর গতি বা প্রক্রিয়া, সেটি নিয়ে আসলে করোনা থেকে প্রতিকারের উপায় কী এই অবস্থা যদি চলতে থাকে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে টেস্টের বিষয়টা দিয়ে আসি। আপনারা সবাই জানেন যে একটা পিসিআর টেস্টের কথা, RT-PCR টেস্টের কথা আমরা এখন সবাই জানি যে এটা একটা কনফার্মেটরি টেস্ট আর কি। তো আমরা এই টেস্টটা শুরু করেছি তখন আমাদের সীমাবদ্ধতা ছিল, বাংলাদেশের কিটের সীমাবদ্ধতা ছিল এবং একটা সেন্ট্রালি IEDCR-এর মতো প্রতিষ্ঠান যেটা দ্যাট অলসো সাপোর্টস দ্য ল্যাবরেটরি, তাদের ওখানে প্রথম পরীক্ষাটা শুরু হয়। এখন প্রথম পরীক্ষাটা যখন শুরু হয়, আমরা প্রথম দিকে খুব কম স্যাম্পলই আমরা পিসিআর মেশিনেরও লিমিটেশনস আছে, তারপরে টার্নওভারের একটা ব্যাপার আছে। একটা রাউন্ডে এটা 90টার মতো টেস্ট করতে পারি আর কি। তো মেশিন কয়টা সেটার উপরেও নির্ভর করে। যাই হোক, আমাদের যথেষ্ট সীমাবদ্ধ ছিল। তারপরে আমরা আজকে যেটা করতে পেরেছি সেটা হলো আমাদের প্রায় মোর দেন 36 বোধহয় আজকে পর্যন্ত 37 আমরা কিন্তু এই পিসিআর টেস্টের সুবিধাটা মানুষকে দিতে পারতেছি। কিন্তু তারপরেও লক্ষণীয় বিষয় হলো যে আপনি যে সংক্রমণের হারটা দেখছেন বাংলাদেশে, এটা নির্ভর করে কত টেস্ট করেছেন, কত জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে আপনি হারটা পাচ্ছেন। তো আমরা যে হারটা পাচ্ছি এটা আমাদের প্রথমেই লিমিট করে দিয়েছে যে আমাদের টেস্টটা সারা দেশব্যাপী আমরা ব্যাপৃত করতে পারি না। যতক্ষণ পর্যন্ত না আমরা সারা দেশব্যাপী টেস্টটাকে ব্যাপৃত করতে না পারবো, তখন আমাদের যে সংক্রমণের হার যেটা আমরা দেখছি ঊর্ধ্বমুখী, এইটা কি স্পিডে উপরে উঠবে বা কোন মাত্রায় গিয়ে পিকে পৌঁছাবে, এটা কিন্তু আমরা বলতে পারছি না। নোবডি ক্যান প্রেডিক্ট যতক্ষণ পর্যন্ত না সারা দেশকে আমরা টেস্টের আওতায় আনতে পারি। এটা হলো একটা দিক। আরেকটা হলো সংক্রমণ হলেই একটা চিকিৎসার ব্যাপার আছে। এখন চিকিৎসার ব্যাপারে যেই হারে সংক্রমণ বাড়ছে, আমরা মোটামুটি এখন দেশের জনগোষ্ঠী এবং ডাক্তার আপনারা সবাই জানেন, মিডিয়া ব্যক্তিত্বরা, যে উপসর্গ ছাড়াই সংক্রমিত ব্যক্তি আছে সোসাইটিতে, সমাজে। তো আমাদের যখন এখন কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, আমাদের প্রচুর লোক এমন থাকতে পারে যাদের মধ্যে আমরা কোনো উপসর্গই দেখব না, তারপরে উপসর্গ আলা কিছু আছে। এখন আমরা যতক্ষণ উপসর্গ থাকে না, তারা কিন্তু ডাক্তারের কাছে আসেন না। এখন উপসর্গ থাকলেই ডাক্তারের কাছে আসেন, সেটা করোনার উপসর্গ হোক বা সর্দি জ্বর বা ইনফ্লুয়েঞ্জা। এখন আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা 3টা ক্লাসে ভাগ করতে হবে এদেরকে। একটা হলো যাদের উপসর্গ নাই তারা একটা ভাগ, যাদের উপসর্গ আছে তারা একটা ভাগ, এবং উপসর্গ যাদের মধ্যে আছে তাদের মধ্যে আমাদেরকে 2টো ভাগ করতে হবে। একটা ভাগ থাকবে যে উপসর্গ কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত না, আবার উপসর্গ আছে কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত। তাহলে আমরা 2টা ক্লাসিফাই। আরেকটা হলো পজিটিভ কেসেস ইন কেস অফ করোনা ভাইরাস, যাদের জন্য আমাদের স্পেসিফিক ডেডিকেটেড হাসপাতাল থাকা দরকার। এখন বাংলাদেশ কিন্তু ইট ইজ ইন রাইট ডিরেকশন, আমি বলবো, যদিও স্লো, বাট ইট রাইট ডিরেকশন। আমরা কিন্তু কোভিড হাসপাতাল সরকারিভাবে প্রস্তুত করছি এখনও, এবং কিছু ডেডিকেটেড কোভিড হাসপাতাল ফাংশন করছে। রাইট, এইখানে কোভিড ডায়াগনোসড পেশেন্ট মানে পজিটিভ পাওয়া গেছে, তারা চিকিৎসার জন্য যাবেন। এখন প্রশ্নটা এসছে যে উপসর্গ আছে, তারা কি কোভিড না নন কোভিড? এই জায়গাটায় দিস ইজ এ গ্রে এরিয়া, যেই জায়গাটায় আমাদের সমস্যাটা হচ্ছে। অনেক রুগী আমরা ইভেন দেখেছি যে রিসেন্টলি ফরেন্সিক মেডিসিনে এক প্রফেসর সাহেব মারা গিয়েছেন, প্রিন্সিপাল ছিলেন, উনি উপসর্গ ছিল কিন্তু ওনার এই সমস্যার কারণে ওনাকে মুগদা হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতাল হয়ে, অ্যাপোলোর এখন নতুন নাম হয়েছে, তারপরে ওনাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে যেতে হয়েছে এবং ওখানে যাওয়ার পরে উনি মারা গেছেন। তো এই যে হ্যাসেলটা, এইটা কিন্তু সাধারণ রোগীরাও ভোগ করছেন। আমাদের ডাক্তার প্রফেসর যিনি ভোগ করলেন উনি, আবার আমরা এইগুলি সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইটার সলিউশনটা
গভর্নমেন্টের একটা প্রকৃত নির্দেশনা আসতে হবে এখন। নির্দেশনাটা হলো এই, আমি যদি পরামর্শটা এইভাবে দিই যে প্রতি নন কোভিড হসপিটালে, সেইখানে নন কোভিড হাসপাতালে সেখানে একটা ইমার্জেন্সি আছে, প্লাস আউটপেশেন্ট ডিপার্টমেন্ট আছে। আর এই ইমার্জেন্সি এবং আউটপেশেন্ট ডিপার্টমেন্ট ছাড়া আমাদেরকে একটা জোন খুলতে হবে, যেটাকে আমরা বলি যে এটা ফ্লু জোন বা ফিভার জোন, যেভাবে নামেই আমরা বলি না কেন, যে কোনো পেশেন্ট উপসর্গ নিয়ে আসুক এখানে, বা উপসর্গ ছাড়া আসুক, আমাদের আউটপেশেন্টে আসবেন, আর না হলে ইমার্জেন্সিতে আসবেন, না হলে এই জোনে আসবেন। এই জোনটাকে এক্সক্লুসিভলি প্রতি হাসপাতালে আলাদা করতে হবে। তখন যেটা হবে যে যাদের উপসর্গ নাই তারাও ইচ্ছা করলে এই জোনটাতে আসতে পারেন, আর যাদের উপসর্গ আছে তারা তো আসবেনই। উপসর্গ আসলে আমাদের যে সিস্টেমটা এস্টাবলিশ করতে হবে, আমাদের সাধারণত ইমার্জেন্সিতে অবজারভেশন রুম থাকে, অবজারভেশন বেড থাকে। সেই জায়গাটায় আমাদের যা করতে হবে যে ইমার্জেন্সি, আউট পেশেন্ট এবং এই যে আমি বললাম যে ফ্লু জোন, এই তিনটা জায়গায় যে সমস্ত ডাক্তার, নার্স থেকে শুরু করে যে সমস্ত স্বাস্থ্যকর্মী এখানে কাজ করবেন, তাদের সবাইকে সম্পূর্ণ পিপিই সুরক্ষিত থাকতে হবে। কারণ যে কোনো জায়গায় একটা সংক্রমণ ছাড়া রুগী এসে পড়তে পারেন, বা উপসর্গ ছাড়া একটা রুগী আসতে পারেন। এই জায়গায় আমাদেরকে যেটা করতে হবে, স্ক্রিনটা করতে হবে নন কোভিড হাসপাতালে, যে এইখানে আমাদের কিছু আইসোলেশন বেড রাখতে হবে, এবং সেই আইসোলেশন বেডে অবজারভেশনে আমাদেরকে রেখে আমরা টেস্ট করিয়ে তারপরে তাদেরকে ডিস্ট্রিবিউট করব কোভিড হাসপাতাল না নন কোভিড হাসপাতাল। আমাদের কথা হলো কোনো হাসপাতাল কোনো রুগীকে ফিরিয়ে দিতে পারে না। ফার্স্ট তাকে একটা সার্ভিস দিতে হবে, হোয়াট এভার ইট ইজ, ইভেন দ্য রেফারেন্স সার্ভিসটা হলেও দিতে হবে। তাহলে রেফারেন্সটা সে কোথায় যাবে সেইটা ঠিক করে তাদের সাথে যোগাযোগ করে হসপিটাল তার অ্যাম্বুলেন্স জোগাড় করে তাকে সেখান থেকে যাতে কোভিড হাসপাতালে পাঠাতে হলে বা কোনো স্পেশালাইজড হাসপাতালে পাঠাতে হলে সেইখানে যাতে সুন্দর করে রেফার করতে পারেন, কন্ট্যাক্ট করে ওখানে, যাতে এই যে রুগীটা ডায়াগনোস হওয়ার পর থেকে বা অ্যারাইভাল টু দ্য হসপিটাল, যেখানে হাসপাতাল এসছে সেখানে আসার পরে তাকে কোনো হ্যাসেল পোহাতে না। ডাক্তার মুজাহিরুল হক, আপনার কাছে আবার আসবো আমি। ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, যেটি ডাক্তার মুজাহিরুল হক বললেন যে রোগীকে কোনো রকম যাতে ভোগান্তিতে না পড়ে, কিন্তু আমরা দেখলাম যে আপনি একটি ঘটনা মনে হয় জানেন যে একজন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, তার মেয়েও ডাক্তার, মেয়ে ডাক্তার হয়েও তার বাবাকে নিয়ে তাকে হাসপাতালে ঘুরতে হয়েছে। অবশেষে কুর্মিটোলা হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন এবং মারা গিয়েছেন। এই যে একজন ডাক্তার হয়েও তার বাবাকে তিনি নিয়ে যে ভোগান্তিতে পড়লেন, সাধারণ মানুষেরও অনেক ভোগান্তি হয়, আমরা এই মুহূর্তে যতটা জানতে পেরেছি। মুজাহিরুল হক সাহেব যেটি বললেন যে আপনি যখন কাউকে রেফার করবেন তা সেই হাসপাতালে ভর্তিটাও নিশ্চিত করতে হবে, কিন্তু বাংলাদেশে সেই ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। ধন্যবাদ। এটি যিনি অতিরিক্ত সচিব যিনি মারা গিয়েছেন এবং আমাদের একজন চিকিৎসকের পিতা, এটি সত্যি একটি দুঃখজনক ঘটনা। এই জন্য আমি কোনোভাবেই বুঝতে পারছি না, কারণ আমিও একটি হাসপাতালের দায়িত্বে আছি। বাংলাদেশে ঢাকা শহরের যে অবস্থা, যে অবকাঠামোর, আমাদের সক্ষমতা অক্ষমতা অনেক কিছু নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু একজন রুগী 8টা হাসপাতালে ঘুরবে এইরকম বাজে অবস্থা আমাদের হেলথের আছে বলে আমি এখন মনে করি না। কিন্তু কেন 8টা হাসপাতালে ঘুরলো, আসলে বিষয়টা কি, এই ব্যাপারে আমার এখনও কিন্তু আমি উইথ ডিউ রেসপেক্ট আমার একটু সন্দেহ পোষণ আমি করছি। কারণ ধরুন, আমি জানি না, আমি স্পেসিফিক জানি না কোন হাসপাতাল থেকে কোথায় ঘুরেছে। এইভাবে ঘুরার আমাদের যে অবকাঠামোগুলো এখন যেই সিস্টেমটা ডেভেলপ করা আছে, এখানে এতগুলো হাসপাতাল ঘুরার কথা ছিল না। কিন্তু কেন, কিভাবে হয়েছে, কি তথ্যগত কোনো ভুল নাকি না আমি জানি না, এটা আমি বিলিভ করি। কারণ দেখেন, আমার হাসপাতালে ঢাকা শহরে কয়টি হাসপাতাল আছে, আমরা তো সরকারি হাসপাতালের কথাই বলছি। বেসরকারি হাসপাতাল ঠিকই ঘুরাতে পারে, কারণ বেসরকারি হাসপাতালের ব্যাপারে এখনও পর্যন্ত সরকার সুনির্দিষ্ট এখনও পর্যন্ত সিদ্ধান্তে আসেনি, নির্দেশনা আসেনি। কারণ হলো 2-1টি বেসরকারি হাসপাতাল ফ্রম বিগিনিং থেকে এখানে শুরু করে, যেমন রিজেন্ট হাসপাতাল, সাজেদা ফাউন্ডেশন, এগুলো ফ্রম বিগিনিং থেকে শুরু করেছে। এখন বলা হচ্ছে স্কয়ার হাসপাতাল সহ আরও 2-1টি হাসপাতাল তারা স্ক্রিনিং করে তারপর তারা চিকিৎসার কথা বলছে। তার মানে এটিও আমাদের খুব একটা, আমার সাধারণ মানুষের খুব একটা উপকারে আসবে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু সরকারি হাসপাতাল যদি আমি ধরি, আমরা হলো ঢাকা মেডিকেল, সাদ সলিমুল্লাহ মেডিকেল, মুগদা মেডিকেল, আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল, কুর্মিটোলা মেডিকেল, এগুলো আমি মেডিকেল কলেজের কথা বললাম। আর যদি কোভিড হাসপাতাল যদি শুধু আমি বলি, হলো কুয়েত মৈত্রী আছে এবং অন্যান্য আরও অনেকগুলো, আমার গ্যাস্ট্রোলিভার, শেখ রাসেল সহ আরও অনেকগুলো হয়েছে, মহানগর হাসপাতালগুলো সব হয়েছে। দেখুন, একটা ডাক্তার যদি একজন রুগী ঢাকা মেডিকেলে গেল, সে রেফার করে কোথায় পাঠাবে?
সে যদি মনে করে তার ওইখানেই স্বয়ংসম্পূর্ণভাবে তার আর ওইখানে ইয়ে আছে হলো কোভিড হাসপাতাল আছে, কোভিড হাসপাতাল যদি হয় সে কোভিডে যাবে। সে যদি নন কোভিড হয় তার নন কোভিডও আছে, ঢাকা মেডিকেলের 1 এবং 2 এটা নন কোভিড, আর হলো বার্ন ইউনিট যেটা এটা কোভিড। তাহলে একটা রুগী শুধু ঢাকা মেডিকেলেই যদি যায় সে নন কোভিডের ফ্যাসিলিটিও পাচ্ছে, কোভিডের ফ্যাসিলিটিও পাচ্ছে। আমি জানি না কীভাবে। এখন আসি আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সবগুলি নন কোভিড। এই ক্ষেত্রে কোভিড নন কোভিডের দোলাচলে সে রেফার্ড হতে পারে। আমি কুর্মিটোলায় আসলাম, কুর্মিটোলায় যদি আসে শুধু কোভিড, প্রয়োজনে তারা কোভিড নেবে, আর নন কোভিড যদি তাদের আইসোলেশন সেন্টার। আরেকটি কথা, যেটা সাসপেক্টেড রুগী, যেটা আমাদের প্রফেসর মজাল হক স্যার যেটি বললেন, যেটা হলো নন কোভিড এর জন্য আলাদা, কিন্তু সাসপেক্টেড রুগীদের জন্য কিন্তু একটা ফ্লোর করা হয়েছে এটা ইয়েতে হলো যে বার্ন ইউনিটে। আর যদি কুর্মিটোলায় শুধু কোভিড ছাড়া নন কোভিড না থাকে, ঠিক আছে, সরওয়ার দিতে পাঠাতে পারে নন কোভিডের জন্য, না হলে সে কুয়েত মসজিদে। তো এই 8টা হসপিটাল ঘুরার কোনো আমি কারণ আছে বলে আমি মনে না। তবে একটি কথা আমি শনাক্ত না হওয়ার কারণে যে তার করোনা টেস্টিং এর কোনো সার্টিফিকেট এটি তো আমি শুধু একজন ঢাকা মেডিকেলের আমি উদাহরণ দিচ্ছি। ঢাকা মেডিকেল কোভিড আছে, সাসপেক্টেড আছে, নন কোভিড আছে। ওয়াই 8টা হসপিটালে রোগী ঘুরবে? কারণ এটা 3টে সিস্টেম অলরেডি আছে তাদের কাছে ডেভেলপ, যেটি বলা হচ্ছে উপসর্গ ছাড়া। আমাদের যে প্রবলেমটা এখনো পর্যন্ত আমি মনে করি প্রাইভেট এবং গভর্নমেন্ট এই দুটি মিলে 8 হাসপাতাল বলা হচ্ছে আমার যতটুকু ধারণা। প্রাইভেটে 2-3টা ঘুরেছে, তারপর সরকারি হাসপাতালে একটা, তারপর আইসা হলো কোনো জায়গায় তো গিয়েছে, এটা হলো কুর্মিটোলা মুগদা গিয়েছে, হয়তো বা ওয়েনে সিট নেই, হয়তো সে কুর্মিটোলায় পাঠিয়েছে। এর বাইরে আর যেগুলো ঘুরছে সম্ভবত আমি উইথ ডিউ রেসপেক্ট হয়তো প্রাইভেট হাসপাতালগুলো ঘুরেছে, কারণ এখনও পর্যন্ত প্রাইভেট হাসপাতালগুলো এখনও আমরা সঠিক নির্দেশনায় আমরা এখনও পর্যন্ত নিতে পারিনি। হয়তো ভবিষ্যতে যে হারে আমাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে, নিশ্চয়ই প্রাইভেট হাসপাতালগুলোকে অবশ্যই এটির আওতায় এনে একটা সুনির্দিষ্ট নীতিমালায় বা এবং ভর্তি কোন হাসপাতাল, কোন প্রাইভেট হাসপাতালটি কোভিড হবে, কোন হাসপাতালটি নন কোভিড হবে প্রাইভেট, এগুলো আমাদের নিশ্চয়ই একটি সিদ্ধান্তে আসা উচিত বলে আমি মনে করি। আরেকটা বিষয় কি যে আমাদের যে যারাই আক্রান্ত হচ্ছে, যারা ধরেন করোনা ভাইরাসে যাদের শনাক্ত হয়েছে বা যারা এখন চিকিৎসাধীন আছে বা এর বাইরে যারা জ্বর সর্দি কাশিতে ভুগছেন, তাদের চিকিৎসার ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে। সেটা কি আমাদের যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর তুলনায় যে চিকিৎসার সুবিধা সেটি কি স্বল্পতা আছে বা সেটার ঘাটতির জন্য কি এই ভোগান্তিটি? না, আমি সবসময় বলবো ওই আবার একই প্রশ্নে আসবো। আমাদের আসলে টোটাল জনগোষ্ঠীকে যদি আপনি শ্রেণীভাগেই করেন, আপনি উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, একদম গৃহহীন, কিন্তু আমাদের এই ক্লাসের যে হঠাৎ করে আমরা যদি ভেঙে পড়ি এরকম একটি ক্রাইসিস মুভমেন্টে, শুধু করোনা কেন অন্য সমস্যা তো থাকতে পারে, তো সেখানে আমার দেশের 60% সার্ভিস দেওয়া হয় আমাদের দেশের প্রাইভেট, 40% সার্ভিস দিচ্ছি আমরা আমরা গভর্নমেন্ট, আবার 40% আমরা লিড দিচ্ছি স্বাস্থ্য খাতে, এই 40%। তো আমি 60%কে যদি আমি ডার্কে রেখে আমি 40%-এর মধ্যেও যদি কিছুটা ঘাটতি থাকে, অসমন্বয়হীনতা থাকে, তাহলে আমি পুরো স্বাস্থ্য সার্ভিসটাকে পুরোপুরি আমি কিন্তু কাভার দিতে পারবো না। আমার যে শ্রেণীটা প্রাইভেটে সে অভ্যস্ত, যে একজন একটা বিশেষজ্ঞ একটা কর্পোরেট হাসপাতালে বা একটা বড় হাসপাতালে, সে এইখানে এসে সেই সার্ভিসটা নিতে কুণ্ঠাবোধ করবে। আবার সে এই মুহূর্তে এখানে এসেও আমাদের যে ব্যবস্থাপনা হয়তো সঠিকভাবে সে নির্দেশনা পাচ্ছে না, যার কারণে এই সমস্যা কিন্তু রয়ে গেছে। আমরা এটি অ্যাড্রেস ঠিকমতো এখনও পর্যন্ত আমরা করতে পারিনি, অতএব এই সমস্যাটুকু তো থাকবেই। আরেকটি জিনিস যেটি আমাদের সবচেয়ে বড় সমস্যা, যেটি প্রফেসর মাজারুল হক যেটি বললেন, সাসপেক্টেড রোগীগুলো আমরাও যেটি দেখছি, সাসপেক্টেড রোগীগুলোই সবচাইতে প্রবলেম। আর ফ্লুর কথা যেটি বলছেন, ফ্লু আসলে যেগুলো হচ্ছে আমাদের অন্তপক্ষে জেনারেল হাসপাতালগুলোতে ফ্লু কর্নার আমরা যে শুরু করেছি ফ্রম বিগিনিংয়ে, এখনও কিন্তু চালু আছে, কিন্তু রুগীরাই এখন সবাই বাসায় চিকিৎসা চায়। কারণ হসপিটালগুলো, যেমন আমি আমার হাসপাতালে যদি বলতে চাই, আমার হাসপাতালে 88% ডক্টর আক্রান্ত, আমার সিস্টার আক্রান্ত 22 জন, আমার কর্মচারী টেকনোলজি আক্রান্ত 26 জন। এই আক্রান্তটা নিশ্চয়ই আমরা চিকিৎসা দিতে গিয়েই, আমরা যদি চিকিৎসা থেকে বিরত থাকতাম নিশ্চয়ই আমি আক্রান্ত হতাম না। আর এই এতগুলো ডাক্তার বা নার্স কর্মচারী, এটির সাথে প্রতিটি পরিবারের 3-4 জন করে সদস্য, প্রত্যেকেই আক্রান্ত। কারণ আমি ঘরে ফিরে যাচ্ছি,
তাহলে কতগুলো লোক আমি আক্রান্ত হয়েও আবার আসছি। আমাদের হাসপাতালে এখন 30 জন ডাক্তার সুস্থ হয়েছে, তারা 2-1 দিনের ভিতরে তারা আবার কাজে যোগ দেবে, এটা আমরা আনুষ্ঠানিকভাবে তাকে যোগ দেওয়ার। তো সেই জন্য আমি বললাম ফ্লু কর্নার এখনও আছে, কিন্তু মানুষ সবাই ফোনের মাধ্যমে নিতে চায়, হাসপাতালে আসতে চায় না। এই যে আমি খবরটা এখন দিলাম জনগণের কাছে, এখন সে চিন্তা করবে আমি অন্য কোনো রুগী হলে সরওয়ার্দী হাসপাতালে যাওয়াটা আমার জন্য নিরাপদ হবে কিনা। এই বিষয়টাও কিন্তু মানুষের ভোগান্তির যে চিত্রের কথা, এইটিও একটি বিষয়, তখন তার ফোনের আশ্রয় নিতে হচ্ছে। আমরা অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান আমরা ফোন দিয়েছি, স্বাস্থ্য অধিদপ্তর, আইডিসিআর, আমরাও ব্যক্তিগতভাবে প্রত্যেকটা হাসপাতাল, ঢাকা মেডিকেল, সরওয়ার্দী মেডিকেল সহ, এবং সাচিব, বিএমএ সহ আরও অনেকগুলো সংগঠন, অনেকগুলো সংগঠনের নাম্বার ডাক্তাররা কিন্তু ফোনে দিচ্ছে, কিন্তু সঠিকভাবে জনগণ যে এই ফোনগুলো পাচ্ছে সেটিও কিন্তু বলা যাবে না। যখন তার বিপদ হচ্ছে কোনো ফোনেই সে খুঁজে পাচ্ছে না, যার কারণে এইসব অবশ্যই বিড়ম্বনা তো অবশ্যই আছে। জি, ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। প্রফেসর ডক্টর মোজাহিরুল হক, যেটি ডাক্তার উত্তম কুমার বড়ুয়া বললেন যে বিড়ম্বনা কিছুটা তো আছেই এই ধরনের রোগের ক্ষেত্রে, যেহেতু একটি একদমই নতুন এবং সারা বিশ্বের জন্যই নতুন, আমাদের মতো দেশে সেটি তো আরও বড় বেশি চ্যালেঞ্জ এবং বেশি দুশ্চিন্তার বা শঙ্কারও। তাই এই অবস্থা থেকে আসলে পরিত্রাণের উপায় কি, বা একজন সাধারণ নাগরিক তার চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আর কি ধরনের পদক্ষেপ নিলে সে এই সময় মানে অ্যাটলিস্ট তার চিকিৎসা সেবাটা পাবে? ধন্যবাদ আপনাকে। আপনার শেষ কথাটা দিয়ে আমি শুরু করি। জনগণকে নিজের সুরক্ষা নিতে হবে, এটা মনে রাখতে হবে, কারণ স্বাস্থ্যটা আমার এবং এইটাই আমার সম্পদ। সুতরাং জনগণকে তাদের নিজের সুরক্ষা নিতে হবে। সেই নিজস্ব সুরক্ষা নিতে গিয়ে তার সবচেয়ে বড় সুরক্ষা হলো সে যদি ঘরে থাকে। এটা হলো 1 নম্বর, ঘরে থাকা। তাকে যদি কোনো কারণে বাইরে যেতে হয় তাহলে অবশ্যই তাকে সোশ্যাল ডিস্ট্যান্সিং সেটা মেনে চলতে হবে। আমরা 3 ফিট বলি, তার যদি সম্ভব হয় 6 ফিট দূরে থাকতে পারলে আলো ভালো। এটা হলো দ্বিতীয়টা। আর বাইরে গেলে তাকে মাস্ক অবশ্যই পরতে হবে, এর কোনো বিকল্প নাই। তারপরেও তাকে যে কোনো প্রতিষ্ঠানে ঢোকা বা সেখান থেকে বের হওয়ার পরে তাকে হাত ধোয়ার, যে আমরা যে 20 সেকেন্ড হাত ধোয়ার কথা বলি, এই হাত ধুতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে হাত ধোয়াটা সাবান দিয়ে ফেনা তুলে হাত ধোয়া হতে হবে। হাত আমি ধুলাম, সাবানের ফেনা উঠলো না, তাহলে কিন্তু এইটা ইফেক্টিভলি ওয়াশ হবে না। পাশাপাশি আমরা যদি স্যানিটাইজার ব্যবহার করি, দ্যাটস ওকে, দ্যাট ইজ অ্যালকোহল আছে ওটার মধ্যে। এই কটা নির্দিষ্ট জিনিস তাকে অবশ্যই মেনে চলতে হবে। এখন তারপরে আরও জিনিস আছে, যে বাজারে গেলে, বাজার থেকে জিনিসপত্র আনলে সেগুলি কি করবে থেকে সাবধানতা অবলম্বন করব। টাকায় হাত দিচ্ছি ব্যাংকে থেকে, বা কেউ টাকা ফেরত দিচ্ছে, সেটা কী, এইগুলি হলো অধিকতর সাবধানতা। কোনো কারণেই কোনো কিছু টাচ করা যাবে না, হাতটাকে সবসময় সুরক্ষিত রাখতে হবে। হ্যাঁ, এটা হাতটা সুরক্ষিত রেখে এই যে টেবিল টপ, আমার মোবাইল, আমার ডোর নব, এই সমস্ত জায়গাও আমাকে খেয়াল রাখতে হবে আমি যে জায়গায় হাত দিচ্ছি কিনা। যদি হাত না দিয়ে পারা যায় তাহলে ভালো। আর ওই যে হাঁচি কাশির একটা ব্যাপার আছে, সেই ব্যাপারে তো আমাদের সবারই এখন জানা, হোয়াট ইজ দ্য কার্টসি। আমরা কীভাবে সেখানে রুমাল দিয়ে বা কীভাবে বা হাত কনুই দিয়ে ঠেকাবো, এই জিনিসটা হলো প্রাথমিক কাজ আমাদের সবার জন্য। এটা এখন অত্যন্ত প্রয়োজন। এখন আসি আপনার যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, আপনি ঠিকই বলেছেন, পৃথিবীর কোনো স্বাস্থ্য ব্যবস্থা কোভিড কমব্যাট করার জন্য প্রস্তুত ছিল না। এটা আপনারা ট্রাম্পের বক্তৃতা শুনেছেন, উনি নিজেও বলেছেন আমেরিকান হেলথ সিস্টেম ইজ নট প্রিপেয়ার্ড ফর দিস। সুতরাং আমাদের তো প্রশ্নই আসে না। এখন কথা হচ্ছে যে তারপরেও আমাদেরকে তো কোভিডকে কন্টেইন করতে হবে, থামাতে হবে, এবং একদিন এটাকে নির্মূলও করতে হবে। সুতরাং আমরা যদি থামাতে চাই, কমাতে চাই এবং নির্মূল করতে চাই, তাহলে আমাদের একটা কৌশল দরকার। সেই কৌশলটাকে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। এটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক কৌশল, মানে কৌশলগত প্ল্যানিং, যে কি করে আমরা কোভিডকে ঠেকাবো এবং একদিন নির্মূল করব, জনগণকে আমাদের বাঁচাবো। এই কৌশলের দিক দিয়ে আমাদের কাছে সবচেয়ে মডেল হলো, সেটা হলো চায়না। কারণ চায়না তারা কিভাবে কন্টেইন করেছে, দ্যাট ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্য ওয়ার্ল্ড, সারা দুনিয়ার জন্য। এবং তাকে ফলো করেই আপনি যদি লক্ষ্য করেন, সাউথ কোরিয়া যেটা করেছে, তারা কিন্তু এটাকে কন্টেইন করার জন্য প্রতিদিন 20,000 টেস্ট করত। একটা এক্সাম্পল দিলাম আমি টেস্টে। আপনি আসেন
যে বাইরে থেকে যখন বিদেশিরা আসে তাদেরকে প্রথমে আটকানোর ব্যাপারে দুটো রাষ্ট্র খুব ভালো ভূমিকা পালন করেছে। তার মধ্যে ভুটান একটা, আর একটা হলো ভিয়েতনাম। এরা করছে কি, যে যেহেতু বাইরে থেকে এখন লোক আসতে পারে, তারা প্রতিটি লোককে কোয়ারেন্টাইনে নিয়ে গেছে, অফিসিয়াল কোয়ারেন্টাইন বা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। একজনকেও তারা ছাড় দেয় নাই, মাপ দেয় নাই। যার ফলে হয়েছে কি, আপনি ভিয়েতনাম দেখেন, আমাদের একটা প্রতিযোগী দেশ আমাদের গার্মেন্টসের। ভিয়েতনামে কিন্তু একদিনের জন্য কলকারখানা বন্ধ হয়নি, কারণ তারা ওই মানুষগুলিকে ছেঁকে নিয়ে আটকায় রেখেছে। সংক্রমণ আজকে আপনি দেখেন ভিয়েতনামে একজন লোকও মারা যায়নি। সিমিলারলি আপনি যদি শ্রীলঙ্কার কথা ধরেন, তাদের স্ট্র্যাটেজি, তারা লকডাউনের আগে তারা বলেছে লকডাউন কি, আবার আমরা কারফিউ দিব। তারা কারফিউ দিয়েছে। আজকে কারফিউ দেওয়ার ফলে আজকে দেখেন মাত্র তাদের 9 জন লোক মারা গেছে, এবং তারা কিন্তু বন্ধ করে ফেলেছে। সংক্রমণ বাড়ছে না, এখন একেবারেই বাড়ছে না, থামিয়ে দিয়েছে তারা। এখন কত হলো, আমি আর এক্সাম্পলে যাব না, বাংলাদেশ কি করতে পারত। বাংলাদেশ প্রথম যেই কাজটাতে আমাদের সঠিক হয়নি, সেটা হলো আমরা 8 তারিখে জানি যে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী। 26 তারিখে গিয়ে আমরা ছুটি ঘোষণা করেছি সারা দেশে লক্ষ্য করবেন। তো এখন 8 তারিখ থেকে এই যে 26 তারিখ 18, এই যে 3টা সপ্তাহ আমরা পেয়েছিলাম, এই 3টা সপ্তাহে কিন্তু এটা কন্টেইন করার জন্য আমরা একমাত্র জনসচেতনতাটা ছাড়া আর কিছুই করিনি। আর জনসচেতনতাটা কখনো এনাফ না, এখানে জনগণকে উদ্বুদ্ধ করাটাই হলো আসল। তারপরে যেটা করা সেটা হলো সম্পৃক্ত করা। আমরা সচেতন করেছি, উদ্বুদ্ধ করতে পারিনি, সম্পৃক্তও করতে পারিনি। যার কারণে আমরা যখন নাকি 26 তারিখে লকডাউন না বলে আমরা ছুটি ঘোষণা করলাম, পরবর্তীতে আমরা স্পোরেডিক লকডাউন জায়গায় জায়গায় দিয়েছি। একটা বিল্ডিংও লকডাউন করেছি, আবার একটা বাড়ি লকডাউন করেছি, তাই না? একটা মোহাম্মদপুরের মতো একটা এলাকা লকডাউন করেছি, টোলারবাগের মতো একটা এলাকা লকডাউন। এই ধরনের লকডাউন দিয়ে আমরা শুরু করেছি। এখন লকডাউনটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি টু কন্টেইন, রোগটাকে ধরে রাখার জন্য বৈজ্ঞানিক উপায় লকডাউন, যাতে এই যে ঘরে থাকা মানুষকে উদ্বুদ্ধ করে সম্পৃক্ত করা। আর এটা দিয়ে আমরা একটা ডিজিজ কার্ভ আছে প্রত্যেকটা ডিজিজের, যে এই সংক্রমণের ডিজিজ কার্ভটা কি কমছে না বাড়ছে, বাড়লে কী হারে বাড়ছে, কোথায় গিয়ে থামছে, এইটা দেখার জন্য কিন্তু এটা। এবং এটার জন্য লকডাউনের একটা নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়, যাতে লোকজন জানে এর মধ্যে আমাদেরকে ঘরে থাকতে হবে, এই করতে পারবো না, এই করতে পারবো না, এই হবে না। এইগুলি স্ট্রিক্টলি আবার আমরা একটা মানার কথা বলি যে জনগণ মানে না, আমাদের বেশিরভাগ জনগণ কিন্তু মেনেছে। যারা মানেনি তাদেরকে আমরা মানাতে পারিনি, এই দায়িত্বটা ছিল সরকারের, যে মানানোর জন্য কি করা দরকার। মানানোর জন্য তো এক্সাম্পল রয়ে গেছে, আমাদের 2018 সালের একটা আইনই আছে, ওই আইনটাকে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করিনি। পাশাপাশি অন্যান্য দেশের এক্সাম্পলটাও আমরা নেইনি, যেমন শ্রীলঙ্কায় কারফিউ দিয়েছে। সুতরাং আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা হলো আমরা সংক্রমণটাকে ছড়ানোর সুযোগ দিয়েছি। পরবর্তীতে আবার যখন নাকি আমাদের নারায়ণগঞ্জ এবং গাজীপুরের মতো হটস্পটগুলি থেকে আমাদের এই লোকগুলিকে আসতে দিয়েছি এবং যেতে দিয়েছি, এবং ওইটাতেই আমাদের সংক্রমণের মাত্রা বেড়ে গেছে। এবং আজকে যেটা হয়েছে, যে কমিউনিটি ট্রান্সমিশন যেটা হচ্ছে, এটা থামানোর এখনও একটা পথ আছে। আমি এটা পরামর্শটা দিয়ে শেষ করব। পরামর্শটা হলো, দেশটাকে এখন ভাগ করে ফেলতে হবে। একটা গ্রিন জোন থাকবে, একটা ইয়েলো জোন থাকবে, একটা রেড জোন থাকবে। আপনি কিশোরগঞ্জ, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, দিজ আর রেড স্পটস, একে রেড জোন ডিক্লেয়ার দেন আপনি। এইখানে আপনি কি কৌশল অবলম্বন করবেন ঠিক করুন। আবার ইয়েলো জোন, যেখানে নাকি সংক্রমণের মাত্রা কম, সেইখানে আপনি কিভাবে কি কৌশল হবে আপনি সেটা ঠিক করেন। আর যেগুলি গ্রিন জোন আছে তাদেরকে কন্টেইন করা খুবই সুবিধা। আপনি দেখবেন আপনি যে 20-এর নিচে প্রচুর জেলা আছে যেখানে 20 জন সংক্রমিত হয়নি। এটাকে যদি উপজেলা ওয়ারি আপনি ভাগ করেন, হ্যাঁ, তাহলে দেখবেন একটা উপজেলার একটা ওয়ার্ডকে আমরা যদি লকডাউনে রাখি, তাহলে পুরো জেলায় অর্থনৈতিক কর্মকাণ্ড চলতে পারে। যেমন হিল ট্র্যাক্টের আমাদের ডিস্ট্রিক্ট, তার সেখানে লকডাউনের তো কোনো প্রয়োজন নাই, সেখানে ছুটিরও কোনো প্রয়োজন নাই। আমরা সারা দেশটায় যখন মাত্র 12টা জেলায় সংক্রমিত হয়েছে, 52টা জেলায় আমাদের কিন্তু সংক্রমিত ছিল না। আমরা ওই 52টা জেলাতে কেন ছুটি দিলাম, কেন অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করেছি, এটা কিন্তু আমার এখনও অজানা। তো আমার মনে হয়, যেটা আমি বলতে চাচ্ছি, যে 3টা জোনে ভাগ করে, যেখানে সংক্রমণ একেবারে কম সেইখানে বা নাই, আরেকটা যেখানে সংক্রমণের মাত্রা একটু বেশি সেটাকে ইয়েলো জোন করে, আর একটা রেড জোন করে সেইখানে স্ট্রিক্টলি মেনটেন করার জন্য কি কৌশল নেবে সরকার, এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। ডাক্তার মুজাহিরুল হক, আপনার কাছে আবার আসবো আমি। ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, যেটি মুজাহির স্যার বললেন যে আমরা গ্রিন জোন, রেড জোন এবং ইয়েলো জোন, এই 3টি ভাগে ভাগ করে হয়তো আরেকটি কৌশল নেওয়া যেতে পারে করোনা মোকাবেলার ক্ষেত্রে।
বৈশ্বিক মহামারী হিসেবে করোনাকে অস্বীকার করার যেমন উপায় নেই, তেমনি এ থেকে আমাদের জনগণকে সুরক্ষা দেওয়া এবং সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখা, এই যে একটি প্রশাসনিক যে দায়িত্ব বা সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ, তার কি এখনো পর্যন্ত যে অবস্থা সেটি কি আমাদের সন্তোষজনক বলা যায়? না, ধন্যবাদ। যেটি হলো প্রফেসর মোজাররল হক যেটি বলেছেন, এটা খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন। আসলে আমাদের রেড জোন এবং গ্রিন জোন, ইয়েলো জোন ভাগ করে এটি শুধু আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও এবং এটি অনেকটা মানে অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যেটি উনি বললেন, প্রতিটি জায়গায় আমরা এটা কাজে লাগাতে পারি আসলে এই জিনিস। আর আপনি দেখেন আমাদের পিসিআর ল্যাবের কথা বলা হচ্ছে, পিসিআর ল্যাবের, হ্যাঁ আমাদের যত বেশি হবে ততই ভালো। আমরা যদিও বা বায়োসেফটি ল্যাব ট্যুর কথা বলছি, তারপরে এখন যখন কমিউনিটিতে ছড়িয়ে যাচ্ছে, ডেইলি যখন আমাদের 1000 করে শনাক্ত হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বাড়াতে পারলে অনেক ভালো। তবে সেই বাড়ানোটা হবে তাও গ্রিন জোন আর রেড জোন, ইয়েলো জোন ভাগ করে। আমার এখানে সারা বাংলাদেশে এখন 37টা আছে, আমার সারা বাংলাদেশে যেখানে 2টো 4টি 10টি হচ্ছে, সেখানে আমার আরপিসিআর ল্যাব বাড়ানো কোনো দরকার নেই। আমাকে বাড়াতে হবে যে শুধু রেড জোনটার ক্ষেত্রে আমার হলো ঢাকা শহর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, এই জায়গাগুলোতে আমরা বাড়ানোর প্রয়োজন আছে। এই জায়গাগুলোতে আমরা বঙ্গবন্ধুর যে চিত্রটা দেখছি, লাইন ধরে দাঁড়িয়ে আছে, 3 দিনে 1 দিন পাচ্ছে, কারণ হলো পিসিআর ল্যাবের কিছু ক্যাপাসিটি আছে, সে দিনে 2 বারের বেশি সে নিতে পারছে না। তো যার কারণ হলো তার ওইখানে আমাদের সক্ষমতা বা ল্যাবগুলো। কিন্তু যেটা বলা হচ্ছে অনেকে বা সারা বিশ্বের উদাহরণ দিয়ে অনেকে টকশোতে বলে, সারা দেশে যদি আমরা এরকম করে ছড়াই দিতাম আরও অনেক আসতো, আসার কোনো সম্ভাবনা নেই, কারণ ওই অঞ্চলগুলোতে এখনও অনেক কম। অতএব এগুলো ওইখানে এত শনাক্ত, ওইখানে যদি আমি পিসিআর ল্যাব 10টা করেও দিই কোনো লাভ হবে না, সবগুলোই নেগেটিভেই হয়তো আসবে। তো যে জিনিসটি বলছেন হলো আমাদের, যেটি খুব সুন্দরভাবে বলেছেন উনি, আমাদের মূল বক্তব্য হলো যেটি হলো এই রোগটি আমরা বলছি হলো না ছড়ালে, যেমন আমি হাসপাতালের পরিচালক, আমার হাসপাতালের 100-150 লোক এখন হলো 100-র উপরে আমার হলো আক্রান্ত, আমি এখনও 2 বার পরীক্ষা করেছি, 2 বারে আমি নেগেটিভ হয়েছি। তো তার মানে কি, আমি নিশ্চয়ই ব্যক্তি সচেতনতা আমি ওভাবে কন্ট্রোল করার চেষ্টা করেছি। অথচ মানুষের, আমার লকডাউন খুললাম কি খুললাম না, কারফিউ হলো কি হলো না, এটা হলো সাধারণ ছুটি দিলাম কি দিলাম না, সবচেয়ে বড় বিষয় হলো গণসচেতনতা। আমি আমার সুরক্ষাটা যদি আমি মেনে চলি, তাহলে সবচাইতে যেটি হলো প্রফেসর মোজাররল হক যেটি বললেন, এটিও আমাদের বক্তব্য। এটা আপনি যদি বাইরে যান, আপনি আপনার সেই সচেতনতা বজায় রাখুন, কিন্তু আপনারা আজকে এতগুলো মিডিয়া সকাল থেকে 24 ঘন্টা করোনা ছাড়া আর কোনো শব্দ উচ্চারণ করেন না। তো আমরা টেলিভিশনে ঘরে যারা বসে আছি, এই টেলিভিশন ছাড়া আর কোনো দেখারও কোনো সুযোগ নেই, তারপরেও কি আমরা মানছি? তারপরেও কি আমরা এই সচেতনতা পাচ্ছি? আমাদের এই বক্তব্য হলো সার্ভিসের ক্ষেত্রে, হ্যাঁ, যেটি হলো বিশ্বের সবাই, আমরা কেউ প্রস্তুত ছিলাম না, আর আমাদের কোনো অভিজ্ঞতাও ছিল না। অন্যান্য বারের যে বিশ্বের যে প্যান্ডেমিক হওয়ার যে এক্সপেরিয়েন্স, ওই প্যান্ডেমিক আর এই প্যান্ডেমিকের মধ্যে তফাৎ আছে। অন্যান্য প্যান্ডেমিকের সময় হলো কয়েকটা দেশ আক্রান্ত হতো, যেমন আমরা স্প্যানিশ ফ্লুতে বলা হচ্ছে 5 কোটি লোক মারা গেছে, এটিকে সারা বিশ্ব কিন্তু আক্রান্ত হয়নি। কিন্তু দিস ইজ দ্য অনলি ওয়ান ডিজিজ, একমাত্র কোভিড-19 যেটি হলো 200 দেশ এবং অঞ্চলটা ছড়িয়েছে, আর কোনো প্যান্ডেমিক কিন্তু পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। অতএব এটি এত সুপার স্প্রেডের মতো আমাদের ছড়াচ্ছে, এই জায়গাটা আমাদের রোধ। এখন আমাদের করণীয়টা কি ডাক্তার হিসেবে? যেটি বলা হচ্ছে আমাদের সব সিস্টেম একেবারে 100% আমরা করতে পেরেছি, এটি আমরা কখনো কেউ, সরকারও বলে নেই, আমরাও কখনো এটা স্বীকার করব না। নিশ্চয়ই আমাদের সমস্যা হচ্ছে, সমস্যার প্রেক্ষিতে আমরা আমাদের গতিপথ পরিবর্তন করছি, আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করছি, যেখানে সমস্যা প্রবলেম হচ্ছে সেখানে আমরা সলভ করার চেষ্টা করছি। এখন আমার জনগণের প্রথম যেটি বলছে, আপনি গণসচেতন হন, আপনি আপনাকে সুরক্ষা রাখুন। দ্বিতীয়, যাদের হলো ফ্লু হচ্ছে, যাদের হলো হাঁচি কাশি হচ্ছে, এখন বলা হচ্ছে যাদের লুজ মোশন, যাদের হেডেক, জ্বর, এগুলো বলা হচ্ছে হলো করোনার একটি সিমটম। অতএব তাদেরকে অধিকাংশ আমরা বলছি মোর দেন 80% আপনি ঘরে চিকিৎসা নিতে পারবেন। অতএব আপনি শনাক্ত করুন, শনাক্ত করে ঘরে চিকিৎসা নিন। ঘরে চিকিৎসা ওভার টেলিফোন, অনেকগুলো ফোন আছে, একটু কষ্ট হবে, আপনি পাওয়া মাত্রই যে ফোন পাবেন এমন কোনো কথা নেই। আপনি এখানে একটু চেষ্টা করেন, ওইখানে আপনি পাবেন। এবং আমরাও যেটি করছি, চিকিৎসকরা আমরা দিন রাত ফোন খোলা রাখছি, প্রত্যেকটা ফোন আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করছি, এটা মানবিক কারণে। ততএব হলো আপনি চিকিৎসাটা ওইখানে নেন। যে গ্রুপটি সাসপেক্টেড, আমি মনে করছি করোনা
সাসপেক্টেড খুব ক্ষতিকর, সেই রুগীগুলোর জন্য যে প্রশ্ন কষ্টগুলো হচ্ছে, তাদের আমি মনে করি আপনার জেনারেল হাসপাতালগুলোতে আসেন, যেগুলো ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, মুগদা মেডিকেল, বা মুগদা না আসলে সরওয়ার্দী মেডিকেল আপনারা আসুন। আমি বেসরকারির কথা বলছি না, আমি সরকারের কথা বলছি, ঢাকা শহরের কথা বলছি, আপনারা আসেন। আর নারায়ণগঞ্জ জেলে নারায়ণগঞ্জের হাসপাতাল, সরকারি হাসপাতালগুলোতে যান। আর যারা কোভিড, সরাসরি তারা কোভিড হাসপাতালে যাবেন। আর যেটি একটু বলতে চাই, শ্বাসকষ্ট, কোন রুগীগুলো আপনি হাসপাতালে আসবেন, যাদের শ্বাসকষ্ট হচ্ছে, অতিমাত্রায় জ্বর, বা আপনার পাতলা পায়খানা হচ্ছে, বা লুজ মোশন হচ্ছে, তাদের কিন্তু হসপিটালে আসা প্রয়োজন বলে মনে করি। অনেকেই কিন্তু হঠাৎ মৃত্যু হচ্ছে, যেটিকে আমরা নাইদার আমরা বলছি এটা করোনা, না বলতে পারছে এটা করোনা না, মৃত্যুর কারণ আমরা জানি না। কারণ আমরা যতক্ষণ পর্যন্ত কোভিড পজিটিভ পিসিআরের মাধ্যমে শনাক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের বলার উপায় নেই। যার কারণে আমি বলবো, শ্বাসকষ্ট হলেই আপনি হাসপাতালে আসুন, এর কোনো বিকল্প নেই। কিন্তু অনেকে যারা সর্দিতে ভোগেন, বা আপনি যেটি বললেন যে বাসায় থেকে ওভার টেলিফোনে চিকিৎসা নেওয়ার যে সেটি তো অনেকের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। অনেক সময় আমরা যদি সচেতন থাকি, বা সচেতনতার জন্য যেসব উপায় বলা হয়েছে, গরম পানি খাওয়া, চা খাওয়া, সেই ধরনের যে চিকিৎসা, সেটি কতটা কার্যকর? না, সেটি হলো, আমরা কিন্তু জেনারেল হাসপাতালগুলো ফ্লু কর্নার কিন্তু সকালবেলা এখনও চালু আছে, ইমার্জেন্সি 24 ঘন্টা চালু আছে। একেবারে গেলে ফেরত দিচ্ছে এই কথাটাও কিন্তু ঠিক না। আপনাকে আর একটি জিনিস, আমাদের এই যে চিকিৎসা, এখন আপনিও দিতে পারবেন, ডাক্তারও প্রয়োজন নেই। আমরা টেলিভিশনের টকশোর মাধ্যমে এখন সকলে চিকিৎসা, আপনি বাসায় একটু স্যালাইন রেখে দিন, প্যারাসিটামল রেখে দিন, আপনি অ্যান্টিস্টামিন, যেটা হলো ফেনাডিন, ফেক্সোফেনাডিন, বা ডেসলোরাটাডিন, লোরাটাডিন, সেটিরিজিন রেখে দিন। আপনি হলো গরম পানি তো আছেই, আপনি খান, এই তো আপনার চিকিৎসা। আর যদি একটু উন্নত মানুষ, বা আপনি মনে করেন একটু অ্যাজাইথ্রোমাইসিন একটি ট্যাবলেট এক পাতা রেখে দিন, তারপর আপনি আলাপ করুন, এই তো, এগুলোই তো চিকিৎসা। এগুলো খেলেও এই জিনিসগুলোই তো খাবেন। আপনি হলো গলা ব্যথা, কাশি হয়েছে, অ্যান্টিস্টামিন খাবেন, জ্বর হলে আপনি জ্বরের ট্যাবলেট খাবেন। মূলত এর বাইরে তো আমাদের ওষুধ, আমাদের বাইরের ওষুধগুলো তাদের ক্ষেত্রে যারা সিভিয়ার কন্ডিশন, যারা কোমরবিড, যাদের হলো অ্যাজমা আছে, শ্বাসকষ্টের রোগ আছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, ক্যান্সার আছে, কিডনি রোগ, লিভারের রোগ, দুরারোগ্য, তাদের ক্ষেত্রে আমরা যেগুলো যে ওষুধগুলোর কথা বলা হচ্ছে, হাইড্রোক্সিক্লোরোকুইন বা অ্যাজাইথ্রোমাইসিন, নতুবা আমরা বলছি যে ইভাগন, যেটা হলো ফাভিপিরাভির, বা আমরা যদি বলতেছি রেমডেসিভির, এই কত, আর ককটেল আছে একটি, 3টি, এইডসের 2টি, এবং হলো হেপাটাইটিসের একটি মিলা। এগুলো হলো সিভিয়ার কন্ডিশনের জন্য, এগুলো হাসপাতালে আসলেই একমাত্র ডাক্তাররা দেবে। আমরা একটা বিরতি নিয়ে আসছি, ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনা। প্রফেসর ডাক্তার মোজাহিরুল হক, যেটি স্যার, আপনি তো বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করেছেন, তাদের সঙ্গে অনেক বেশি অভিজ্ঞতা আছে আপনার, যেটি আমরা কি এরকম কোনো আশার বাণী বা আশার আলো আছে, যেটি ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে যেটি শোনা যাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সেদিন বলেছে যে তারা 8টি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছেন প্রাথমিকভাবে ট্রায়াল করার জন্য, মানবদেহে প্রয়োগ করার মধ্যে চীনেই 5টি, এবং আমেরিকায়, যুক্তরাজ্য এবং জার্মানি তাদের যৌথভাবেও 3টি আছে। তো এই যে ভ্যাকসিন আসা পর্যন্ত যদি আমাদেরকে এই রোগ বা এই করোনাকে মোকাবেলা করে যেতে হয়, এবং তাতে যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে, সেজন্য কি ভ্যাকসিনের জন্য অপেক্ষা করা যৌক্তিক হবে, নাকি করোনাকে প্রতিকার করার জন্য আরও বেশি সচেতন হতে হবে? ধন্যবাদ আপনাকে। আমি আবার জোর দিয়ে বলবো যে আমাদের যে 2018 সালের যে আইনটা আছে, সরকারের উচিত হবে এই আইনটাকে পুরোপুরি বলবৎ করা। এটা হলো প্রাথমিক কাজ, আইনটাকে বলবৎ করা। কারণ একটা আইন যখন আছে, এবং বর্তমান যে সংসদ আছে, এই সংসদেই এই আইনটা পাশ হয়েছে, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রী এবং এমপিরা আছেন, তারা এই সংসদেই ছিলেন। এখন এটা বলে আমি যেটা বলবো, আমাদের একটা ছুটি বা লকডাউন এখন চলছে। এই লকডাউনটা বিশেষ করে, আমি যে আগে আপনাকে উদাহরণ দিলাম, এবং উত্তমবাবুও সমর্থন করেছেন, সেটা যে রেড জোন, যেটা রেড জোন থেকে কোনোভাবেই লকডাউন এখন উইথড্র করা যাবে না। সোজা কথায়, কোনোভাবেই উইথড্র করা যাবে না যদি আমরা এটাকে কন্টেইন করতে চাই, ঠিক আছে? আর লকডাউন ইয়েলো জোনে পার্শিয়ালি আমরা
রাখা যেতে পারে। রাখবো এবং পার্শিয়ালি আমরা খুলে দেব। এখন কথা হচ্ছে লকডাউন খোলার জন্য ডব্লিউএইচওর কিন্তু পরামর্শ আছে কিভাবে খুলবো আমরা, এটাকে আমরা বলি এক্সিট প্ল্যান। ডব্লিউএইচওর থেকে বলা হয় এটা একটা স্ট্র্যাটেজিক এক্সিট প্ল্যান, মানে কিভাবে লকডাউনটা ফেজ আউট করে আমরা আস্তে আস্তে খুলবো। আমি দুটো এক্সাম্পল দিই, যেমন লেটেস্ট হলো অস্ট্রেলিয়া, তার যখন লকডাউন এক্সিট প্ল্যানটা করেছে, তারা করেছে কি প্রথম রেস্টুরেন্ট যেগুলি আছে, রেস্টুরেন্টে ওদের অনেক লোক হয় আপনারা জানেন, এবং সেইখানে বলছে 10 জনের বেশি রেস্টুরেন্ট তোমরা অ্যালাউ করতে পারবে না একসাথে। তার মানে রেস্টুরেন্টটাকে তারা খুলে দিল, এবং আমরাও দেখেন রেস্টুরেন্ট খুলে দিয়েছি। আমরা কিন্তু তাদেরকে এরকম কোনো পরামর্শ দিইনি, নির্দেশনাও দিইনি। তারা বলছে যে 10 জনের বেশি প্রথমে খুলবা না, তারপরে আমরা যখন নাকি এটা কন্টেইন করতে করতে যাব, তারপরে তুমি 20, 30, 100 জন আমরা তোমাদেরকে আস্তে ফেজ আউট করে আমরা দিব, খুলতে দিব। সিমিলারলি আমি যদি বেলজিয়ামের কথা যাই, বেলজিয়ামে লকডাউন উইথড্র করার সময় প্রথম তারা কি খুলেছে, তারা ছোট ছোট দোকানগুলি খুলতে দিয়েছে আগে, কারণ এরা ছোট ব্যবসায়ী, ছোটই তাদেরকে খুলতে দিয়েছে, এবং রেস্টুরেন্ট তারা পরে খুলতেছে। ঠিক এইভাবে ফ্যাব্রিক্স, মানে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো ইন্ডাস্ট্রি, তাদেরকে একটা ডেট দিয়েছে যে তোমরা ওই দিন থেকে খুলতে পারবা। পাশাপাশি তারা লকডাউনটাকে রেখেছে, স্ট্রিক্টলি মেনটেন করেছে তারা, এবং জনগণও সচেতনভাবে লকডাউন মানছেও তারা সেখানে। এখন সেটাতে যা হয়েছে যে আমরা যে এক্সিট প্ল্যানটা বাংলাদেশের লকডাউন যে উঠাচ্ছি, আমরা কিন্তু অ্যাডহক উঠাই দিয়েছি, যে গার্মেন্টস আমরা হঠাৎ করে অ্যাডহক উঠিয়ে দিলাম, যে চালু করার জন্য অনুমতি দিয়ে দিলাম। আমাদের কিন্তু সেই এক্সিট প্ল্যানটা বা স্ট্র্যাটেজিক যে স্লো প্ল্যানটা আমরা কিন্তু করে গার্মেন্টস খুলিনি। হ্যাঁ, গার্মেন্টসের জন্য আমরা কিছু নির্দেশনা পাঠিয়েছি, কিন্তু আমরা লকডাউন যখন দিয়েছি তখন দেখেছি লকডাউন লোকে মানছে না। এটাকে মনিটর করা এবং মানানোর দায়িত্ব কিন্তু পাবলিকের না, এটা সরকারের। পাশাপাশি আজকে যদি কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা যদি সরকারের শর্ত না মানে, ওই জন্যই আমি বারবার বলছি 2018 সালের আইনটা কার্যকর করেন, দেখবেন যে গার্মেন্টস এই নির্দেশ মানতে বাধ্য হবে, কারণ সেখানে শাস্তির বিধান আছে। তো এইটা বলে আপনার ওই সে ভ্যাকসিনের বিষয়টাতে আসি। ভ্যাকসিন 8টা না, ভ্যাকসিন প্রায় 114 থেকে বলে 142টা ভ্যাকসিন পৃথিবীর বিভিন্ন দেশে চেষ্টা করা হচ্ছে। ইভেন আমাদের পাশের দেশ পুনাতেও চেষ্টা করতেছে। ঠিক আছে, বিভিন্ন দেশে তাদের ক্ষমতা অনুযায়ী তারা কিন্তু এটা চেষ্টা করতেছে। আমাদের তরফ থেকে একটা পরামর্শ ছিল বাংলাদেশকে, যে একটা সলিডারিটি ট্রায়াল বলি আমরা, ডব্লিউএইচও থেকে উদ্যোগ নিয়েছে, যেটা ডব্লিউএইচও গবেষণাটাকে ফান্ড করে বিশেষ বিশেষ ইনস্টিটিউটে, সেটা ওপেন ছিল যে পৃথিবীর যে কোনো রাষ্ট্র এটাতে আসতে পারে, জয়েন করতে পারে। আমরা সেটাতে কিন্তু সেই সলিডারিটি ট্রায়ালে অংশগ্রহণ করিনি, এই ট্রায়ালটা চলছে, এবং ডব্লিউএইচও যতক্ষণ পর্যন্ত অথেন্টিকেট করে কোনো একটা ভ্যাকসিনকে তারা অনুমোদন দিচ্ছে টু বি ইউজড, ততদিন পর্যন্ত কিন্তু আমরা এটা আমাদের ব্যবহার করতে পারবো না। এটা হলো প্রিন্সিপাল, নীতি। তারপরে কোনো রাষ্ট্র যদি করে, যেমন আপনি রেমডেসিভিরের বেলায় দেখেছেন যে আমেরিকা ইউ এর একটা চান্স নিয়ে, একটা সুযোগ আছে তাদের আইনে যে ইমার্জেন্সি ইউজের জন্য তারা দিতে পারে, সেই সুযোগটা নিয়ে কিন্তু তারা রেমডেসিভির তাদের দেশে অ্যালাউ করেছে। সিমিলারলি রেমডেসিভির জাপানেও সেই ইমার্জেন্সি ক্লজটা অনুযায়ী তাদেরকে দিয়েছে। এটা দুটো কারণে দিয়েছে, যে এটা ব্যবহার হোক ক্লিনিক্যাল ট্রায়ালের মতো। চায়না কিন্তু আবার সেটা দেয়নি। সুতরাং চায়না কিন্তু বলেছে যে রেমডেসিভিরের আউটকাম হতাশাব্যঞ্জক। সুতরাং এখন আমাদের দেশে কিন্তু রেমডেসিভির সেটার আমরা পত্রিকাতে সেটা উৎপাদনেরও জিনিস দেখেছি। আবার আমি যতটুকু জানি, উত্তমবাবু ভালো বলতে পারবেন, যে আমি শুনলাম এটা নাকি আমাদের গাইডলাইনে, প্রোটোকলে ঢুকানো হয়েছে ইমার্জেন্সি। ফাভিপিরাভিরও এখন অনেক কোম্পানি নিয়ে আসছে। তো এখন কথা হচ্ছে আমরা এইগুলিতে তাড়াহুড়া করার প্রয়োজন নাই। আমরা একটা ক্লিনিক্যাল ট্রায়ালই শুরু করি আমাদের দেশে, এই ওষুধগুলি দিয়েই আমরা দেখি আউটকামটা। হ্যাঁ, আমরা জনগণকে এরকম একটা ওষুধ যেটা নাকি প্রমাণিত না এখন পর্যন্ত, সেইটাতে আমাদের জনগণকে বা কোভিড রোগীদেরকে হঠাৎ করে এক্সপোজার করে আমরা যাতে কোনো ঝুঁকি না নিই, কারণ প্রত্যেকটা জীবন মূল্যবান। ঠিক আছে না? তো সেইটা আবার আমাদের ক্লিনিশিয়ান যারা আছেন, আমাদের উত্তমবাবু ক্লিনিশিয়ান, এবং এনারাই এটাকে একটা ছোট ছোট ট্রায়াল দিয়ে দিয়ে যেখানে লাইফ সেভিংয়ের জন্য হবে। কিন্তু রেমডেসিভিরের ভালো রেজাল্ট কি? ভালো রেজাল্ট হলো যদি মাইল্ড কেস হয় আর মডারেট কেস হয়, এই কেসগুলিতে এটার একটা ইউজ আছে, দেখা গেছে ক্লিনিক্যাল ট্রায়ালে, এবং সেইখানে 15 দিন স্টে করে একটা রুগী ভালো হইতে পারে। মডারেট এবং মাইল্ড রুগীরা কিন্তু এমনিই ভালো হয়ে যায়, আবার অল্প চিকিৎসায় ভালো হয়। তাদের বেলায় তারা বলছে যে তারা 15 দিন থাকতে পারতো হাসপাতালে, সেখানে 11 দিনে তারা বের হয়ে যেতে পারবে, রবি রেমডেসিভির দেয়।
কিন্তু কথা হলো এইটার যে অন্যান্য সাইড ইফেক্টস বা এফিকেসি এইগুলো ইয়েট টু বি প্রুভড। সুতরাং আমাদের মনে হয় আমাদের কিছুটা স্লোই এই ব্যাপারে অগ্রসর হতে, ভ্যাকসিনের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। জি, ডাক্তার মোজাহিরুল হক, আপনার কাছে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, যেটি মোজাহিরুল হক যেসব পরামর্শ দিলেন, তার পাশে আরেকটু যোগ করতে চাই যে লকডাউন উঠিয়ে নেওয়া বা আমাদের করোনা মোকাবেলায় যেসব পদক্ষেপ নিয়ে জনগণকে সচেতন করা, চিকিৎসক হিসেবে আপনার আর কি পরামর্শ আছে যে আমরা এই থেকে বেরিয়ে আসতে পারি বা এ ধরনের একটি মহামারীকে কৌশলে মোকাবেলা করতে পারি? সত্যিকার অর্থে এটি একজন যদি আমি চিকিৎসক বা চিকিৎসা বিজ্ঞান ছাত্র হিসেবে আমরা সরকার যাই সিদ্ধান্ত নেক, যে কারণেই নেক না কেন, আমরা অবশ্যই বলবো মানে অন্ততপক্ষে রেড জোনগুলোতে লকডাউনের মানে অবশ্যই প্রয়োজন। এটির কোনো আসলে বিকল্প নেই। কারণ আপনি দেখেন, আমার প্রফেসর মোজাহিরুলও বলছেন যে যেটা হলো আইনের কথা, 2018 আইন আছে এবং ওইখানে কোভিড-19 যুক্ত ছিল না, এটা প্রজ্ঞাপন দিয়ে এটাতে অ্যাড করা হয়েছে। কারণ ওইখানে যে সংক্রামক ব্যাধির যে লিস্ট ছিল, এটা কোভিড-19 যেহেতু নতুন, এটা ছিল না, এটাকে যুক্ত করা হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের যেটি লকডাউন আমরা যেটি বলছি ছিল, ওইটাও তো আসলে লকডাউন না, ওইটাও তো ছিল একটা পার্শিয়াল মানে খোলামেলা একটা বিষয়, আপনারা ঘরে থাকুন, ওইটাকে এমফেসিস দেওয়া হয়েছে। এবং আমাদের পুলিশ এবং সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনী ওরা রিকোয়েস্ট করেছে, যদ্দূর পারা যায় রাখার চেষ্টা করেছে। যখন ওই জিনিসটা মানসিকভাবে যে জোর দেওয়ার যে জিনিসটা আমরা ভেঙে দেওয়া হলো, যেমন গার্মেন্টসের জন্য এটা জরুরি ছিল, হয়তো আমাদের দেশের অর্থনীতির একটা বিশাল বিষয় হলো আমাদের গার্মেন্টস। তো গার্মেন্টসের সাথে যদি অর্ডারগুলো চলে যায়, ভবিষ্যৎ যদি আমাদের অনেক দেশের সাথে কম্পিটিশান আছে, কিছুক্ষণ আগে যেটা বলো ভিয়েতনাম সহ অনেকগুলো দেশের সাথে, তো আমাদের এই অর্ডারগুলো চলে ভবিষ্যতে আমাদের অর্থনীতির একটা হয়তো বড় ধরনের একটা ঝুঁকি আসতে পারে। সেটি ঠিক আছে, না হলে আমরা স্বাস্থ্যবিধি মেনে নিয়ে, আমাদের গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে নিয়ে আমরা কিছু সংখ্যক গার্মেন্টস আমরা, কিন্তু এই দোকানপাট খুলে দেওয়া, সবগুলোকে করে দেওয়া, এটি আসলে যতই জীবিকার কথা বলা হোক, যেমন দি ইকোনমিক্স যে পত্রিকায় লিখেছে এবং তারা বলছে বাংলাদেশের যে অর্থনীতির যে কাঠামো এত শক্তিশালী, সেটি যদি আমরা জুন মাস পর্যন্ত যদি চলে, কারো কিন্তু খাদ্যাভ্যাসের জন্য খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। তবে এত তাড়াতাড়ি অন্তপক্ষে সকল বিশ্ব যখন বলছে মে মাসটা আমাদের পিক, অন্তপক্ষে আমরা মে মাসটা পর্যন্ত একটু অপেক্ষা করতে পারলে আমার মনে হয় খুবই ভালো হতো। যার কারণে যেহেতু জীবিকার প্রশ্নে সবাইকে দিয়েছে, যার কারণে আমাদের পরিস্থিতি যা, তাতে তো আর মে মাসে পিক থাকছে না, এটি তো জুন জুলাই তো পিক যেতে থাকবে পারে হয়তোবা। কিন্তু এখন আমরা সেই জন্য আমরা এখন বলছি, জোর দিচ্ছি, যেটা হলো গণসচেতনতার কথা, আমরা শারীরিক দূরত্বের কথা, নিজেকে সুরক্ষার কথা, স্বাস্থ্য সুরক্ষার কথা, এটি আমরা এখন গুরুত্ব দিচ্ছি। কারণ আসলে মূলত হলো আশার আলো যেটি বলছেন হলো, আমরা অনেক ধাপ এগিয়ে এসছি, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, কারণ আমাদের অনেক অভিজ্ঞতা ছিল না। আমরা শুরু করেছিলাম আশকুনার কোয়ারেন্টাইন দিয়ে। তো কোয়ারেন্টাইন শব্দটা একসময় আমরা কেউ জানতাম না, আইসোলেশন বুঝতাম না, পিসিআর বা আরটিপিসিআর বুঝতাম না, অনেকগুলো শব্দ আমরা রপ্ত করেছি। কিন্তু এখন লকডাউন শব্দটা জীবনে কখনো আমরা শুনি নাই, লকডাউন কি। তো এই জিনিসগুলো আমরা এখন রপ্ত করছি, আমরা ধীরে ধীরে আমরা এগিয়েছি। আমাদের পিপিই কি জিনিস এটা জানতাম না, পিপিই এর আমাদের সংকট ছিল, মাস্কের সবগুলো আমরা এখন পূরণ করেছি, কোভিড হাসপাতাল করেছি, নন কোভিড হাসপাতাল করেছি, সব কিছু মিলে আমার মনে করি যে যেসব জায়গাগুলোতে অসমন্বয়হীনতা এখনও আছে, সেই জিনিসগুলো আমরা আরও ফিল আপ করা আমাদের প্রয়োজন। এবং এটি আমরা যারা যেখানে দায়িত্বে আছি, আমাদের একটি রুগী রেফার করার ক্ষেত্রে যেটি উনি বলছিলেন, আমাদের এক হলো সিস্টেমের হয়তো কোনো জায়গায় ঘাটতি আছে, নতুবা সিস্টেমের ঘাটতি না থাকলে আমি যখন একটা রুগী রেফার করব, এই রুগীটি কোনো কষ্ট পাচ্ছে কি না, সে যেই জায়গায় পাঠাবো, সে আমাদের যদিও বা রেফারেল সিস্টেম এখনও পর্যন্ত আমরা নট ইয়েট এস্টাবলিশড ইন আওয়ার কান্ট্রি, আমাদের এখন রেফারেল সিস্টেম যদি চালু থাকতো, আমি যেখানে পাঠাবো সে আগে ইনফর্ম হবে এই রুগীটা আসবে, তখন ওই রেফারেল সে জানবে এই রুগীটা আসছে, সেই সিস্টেমটা আমাদের দেশে নেই। তো যার কারণে হলো যেটা বলা হচ্ছে, ভিয়েতনামের কথা বলা হচ্ছে, ভুটানের কথা বলা হচ্ছে, অ্যান্ড ভিয়েতনাম আর ভুটান বা জাপানের বা চায়নার ওদের মানুষের যে মানসিকতা আর আমাদের মানুষের যে মানসিকতা এক না। আমাদের যে একজন জাপানি বাচ্চাদের ছোটোকাল থেকে তাকে হলো মানে শিষ্টাচার শেখানো হয়,
কপতুতুর শিষ্টাচার, কোথায় কিভাবে হাঁচি দেবে, কিভাবে আমার দেশের মানুষকে এতবার বলেও কি আমরা পারি না। তারপর যে সচেতনতার একটি জিনিস সুরক্ষার জায়গায় সবাই জানে এটা অদৃশ্য শক্তি, কিন্তু আমরা দেখছি না। কিন্তু এটাও দেখছি কিছু কিছু লোক মারা যাচ্ছে, বিশ্বে মারা যাচ্ছে, চোখের সামনে আমাদের অনেকেই মারা যাচ্ছে। তারপরেও আমরা নিজেরা আমরা সচেতন। আমরা বারবার বলছি এটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের কিন্তু কোনো অস্ত্র নেই, আমাদের হাতে কোনো অ্যান্টিভাইরাল কোনো ওষুধ নেই, আমাদের কোনো ভ্যাকসিন নেই। আমরা যদি শনাক্ত হলাম, আমরা হসপিটালে ভর্তি হলো, আমরা গেলে সব রোগীকে বাঁচাতে পারবো সেটিরও কোনো নিশ্চয়তা নেই। অতএব সেই জায়গায় আমাদের একমাত্র অস্ত্র হলো আমি যাতে আক্রান্ত না হই। আমরা প্রতি সভ্যতা, আমাদের বিশ্ব প্রতিদিনেই এই করোনা কোভিড-19 কাছে আমরা পরাজিত হচ্ছি, আমরা পদদলিত হচ্ছি। আমাদের একমাত্র একটি অস্ত্র শুধু আছে, আমি যাতে আক্রান্ত না হই। আক্রান্ত না হতে হলে আমাকে 2 মিটার 3 থেকে 6 ফিট দূরে থাকেন, মাস্ক ব্যবহার করুন, সাথে কতক্ষণ পর পর আপনি যে কোনো কিছু অবজেক্ট, যেই জায়গায় আপনি হাত যে কোনো কিছুতে লাগুক, সাথে সাথে আপনাকে ওয়াশ করতে হয় হ্যান্ড স্যানিটাইজার নতুবা সাবান দিয়ে। হাত, মুখ, চোখ আমার কোনো অবস্থাতে আমি মুখে না লাগানোর চেষ্টা করব। যদিও বা বলা হয় যে 1 ঘন্টায় আমরা প্রায় 20 থেকে 22 বার আমরা মুখে হাত দিই, নাকে হাত দিই, ও অভ্যাসটা চাই। এটি যদি হয় তাহলে আমরা লকডাউন না হলেও আমরা নিজেরা সুরক্ষা রাখতে পারবো। আমি মনে করি যে কোথায় কোভিড হাসপাতাল আছে কি নাই, ফ্লু কর্নার আছে কি নাই, তার চাইতে বড় প্রয়োজন আমাদের গণসচেতনতা। যদি এটি রক্ষা করি তাহলে আমার হাসপাতালেরও প্রয়োজন নেই, ফ্লুরো ট্রিটমেন্টের প্রয়োজন নেই, আরটিপিসিআরের জন্য আমাদের 3 দিন ধরে অপেক্ষা করারও দরকার নেই, কিছুরই দরকার হবে না। তাহলে তো আমি মুক্ত থাকবো। তো সেই জায়গায় আমাদের সবচাইতে বেশি জোর দিতে হবে বলে। হ্যাঁ, উত্তম কুমার বড়ুয়া, আরেকটি বিষয় সেটি আপনি প্রথমে যেটি উল্লেখ করলেন যে এখন পিপিই বা স্বাস্থ্য সুরক্ষার যেসব সরঞ্জাম সেগুলোর পর্যাপ্ত সরবরাহ হচ্ছে, তারপরেও হাসপাতালগুলোর যে চিত্রেও আগে ছিল সেটির খুব একটা পরিবর্তন হয়নি। সেটি কি চিকিৎসকদের আস্থা সংকট এই সব কারণেই কি এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি? না, আমি মনে করি যে যেমন আমাদের অনেকগুলো প্রশ্ন তো আছেই, আমাদের ডাক্তাররা কেন পিপিএ দেওয়ার পরও কেন তারা আক্রান্ত হচ্ছে, কেন আমাদের নার্সরা আক্রান্ত হয়েছে। কিন্তু আমাদের প্রথমে যেটি সিদ্ধান্ত হচ্ছে যেটা এক্সপেরিয়েন্স, আমাদের সরকার থেকে বলা হয়েছে নির্দেশনা পিপিই কারা পড়বে। আমাদের যেটি দৃষ্টিকোণ ছিল হলো শুধু যারা এই রুগী আইসোলেশনের রুগী ডিল করবে তারা শুধু পিপিই পড়বে। আর পিপিএ কারা পড়বে? যারা শুধু আইসিইউতে কাজ করবে তারা পড়বে, যদি কোনো কোভিড রুগী অপারেশনে থাকে তারা পড়বে। কিন্তু পরবর্তীতে এখন দেখা গেল সেটি ভুল প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে আমরা অনেকে আক্রান্ত হয়ে গেছে। আজকের দিন পর্যন্ত প্রায় 1300 জন হেলথ কেয়ার প্রোভাইডার বা ওয়ার্কার আমরা আক্রান্ত হয়ে আছি। তো সেই জন্য এখন আমরা বলা হচ্ছে এদের জন্য পিপিই এখন সবার জন্য প্রয়োজন, শুধু ওই আইসোলেশন ওয়ার্ড না, যে কোনো জেনারেল ওয়ার্ডে প্রতিটি রুগীকে আমাদের মনে করতে হবে এটি কোভিড হতে পারে। কারণ আমরা জানি না কোন রুগীটি কোভিড, কোন কোভিড না। সেই সুপ্ত অবস্থায় তার শরীরে কোভিড জীবাণু থাকতে পারে, 3 দিন পর উপসর্গ দেখা দিতে পারে, অন্য কারণে সে আসতে পারে। সে আমাকে তার হিস্ট্রি, তার ফ্যামিলিতে অনেকে আক্রান্ত হয়ে সেই হিস্ট্রি আমাকে না জানাতে পারে, তথ্য গোপন রাখতে পারে। অতএব প্রতিটি রুগীকে আমাদের কোভিড মনে করে, সেটা কোভিড হাসপাতাল হোক, নন কোভিড হাসপাতাল হোক, আমাদের ডাক্তার, নার্স, কর্মচারী সকলকে পিপি পরতে হবে। শুধু ডাক্তার পড়লো, নার্স পড়লো, কিন্তু আমার ক্লিনার পড়লো না, তাও হবে না। এখন সবাইকে পড়তে হবে। আর যে সংকটের কথা বলছেন আমাদের পিপি, সেই সংকট আমি মনে করি এখন নেই। মাস্কের যে সংকটটা নিয়ে নিশ্চয় হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই। এখন আমাদের মাস্কের সংকটও অনেকটা কমে গেছে। সেদিক থেকে আমি বলবো শুধু আমাদের যেমনি জনগণের যেমন সচেতনতা প্রয়োজন, হেলথ কেয়ার প্রোভাইডার, ওয়ার্কার, তার যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার, টেকনোলজিস্ট, আমার ক্লিনার, তাদেরও কিন্তু সচেতন থাকতে হবে। প্রতিটি রুগীকে যদি আমরা কোভিড মনে না করে আমরা চিকিৎসা দিই তাহলে আমাদের আরেক ধরনের ডিজাস্টার হতে পারে, যেটি হলো ডাক্তার, নার্সরাই আমাদের সর্বশেষ ঠিকানা আজকের এই করোনা দিকে চলে এসেছি। হ্যাঁ, অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রফেসর ডাক্তার মুজাহিরুল হক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএ টিভির সঙ্গেই থাকুন।